গুহার দেয়ালে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। এরপর গাছের বাকলে তারা লিখত, কখনো কখনো তাল পাতার উপরে লিখে মনের ভাব প্রকাশ করত। আর 3500 খ্রিস্টপূর্বের শুরুর দিকে মেসোপটেমীয় এবং পারসিক যে সভ্যতা, সে সময় দেখা যায় মুদ্রণে দেখা। আর এর পরে আমরা দেখতে পাই রঙিন মুদ্রণ, যেটি আসে 1346 সালের দিকে। চীন ও এবং যে রাজবংশ ছিল, সেই রাজবংশের পুরোটা সময় জুড়েই এই রঙিন মুদ্রণ অব্যাহত ছিল। এবং ঠিক তারপর অর্থাৎ 1456 খ্রিস্টপূর্বে আমরা দেখেছি যে পর্তুগিজ অর্থাৎ গুটেনবার্গে এই ছাপাখানার প্রবর্তন শুরু হয় এবং ধীরে ধীরে তা সমগ্র ইউরোপে ছড়িয়ে যায়। ঠিক তার 100 বছর পরে ছাপাখানা আসে ভারতে এবং বলা যায় যে পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ মুঘল সম্রাট আকবরের সময় পর্তুগিজরা 1556 খ্রিস্টাব্দে ছাপাখানা ভারতে প্রচলন করে এবং ঠিক 222 বছর পর বাংলায় আসে ছাপাখানা। বলা চলে 1835 খ্রিস্টাব্দের পর থেকে বর্তমান সময় পর্যন্ত নতুন যে ছাপাখানার আবিষ্কার বলি, প্রবর্তন বলি, সেটা কিন্তু শুরু হয়ে যায়। এবং সেই সময় থেকে শুরু করে এখনকার যুগে আমরা সেই কাগজের লেখাই আসলে পড়ে থাকি। বইয়ের মধ্যে সাদা কালো অক্ষরে যে লেখাগুলো থাকে সেগুলোই পড়ছি, কিন্তু ইদানিং বেশ কয়েক বছর ধরে অনেক জনপ্রিয় হয়ে গেছে ডিজিটাল বুক বা ই বুক। এবং এই যে ডিজিটাল যুগে আমরা পদার্পণ করেছি, সেই ডিজিটাল যুগে সাহিত্য নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এবং আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে ডিজিটাল যুগের সাহিত্য। দর্শক, বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 আয়োজিত বইমেলার প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আমির এবং আমি অন্তরা বিশ্বাস। এবং দর্শকদের আমরা যে কথাটি আজকে বিশেষভাবে জানাতে চাই, সুকন্যা, প্রতিদিন তো আসলে এই বইমেলায় কত শত বই আসে, একদম কাগজের বই, কাগজের সুঘ্রাণে চারপাশ মৌ মৌ করছে, কিন্তু ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেটি আসলে আমাদের জীবনের অনেকখানি অংশ জুড়ে আছে। ছোট্ট একটি শিশু ইদানিং ওই মোবাইলটা কিভাবে চালাতে হয় সেটি জানে। অনেকে নিশ্চয়ই ডিজিটালে পড়াও শুরু করে দিয়েছে, আর মানে ছোট যারা আছে তারা পড়া শুরু করে দিয়েছে, বড়রা তো মানে হরহামেশাই পড়ছেই। তো এই যে ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, এই যুগের লেখা আর আগের যে লেখা তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা ডিজিটাল যুগ আসাতে পাঠকের কাছে বইটা খুব বেশি সহজে পৌঁছে দেওয়া যাচ্ছে কিনা, নাকি কোনো অসুবিধা হচ্ছে, এইসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করতে চাই। এবং দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে, দুজন লেখক রয়েছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব। আমাদের ডান পাশে রয়েছে সক্রিত নোমান এবং আমার বাম পাশে রয়েছে মোজাফফর হোসেন। দুজনেই লেখালেখি করছে বাংলা একাডেমির যেই বই মেলায় তাদের প্রতি বছর নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে এবং একই সঙ্গে ডিজিটাল যে নতুন যুগের আপনি কথা বললেন, মোবাইলে লিপিবদ্ধ বইয়ের কথা বললেন, লেখাপড়া বলি বা অ্যানিমেশন ফিকশন বলি, কার্টুন দেখা বলি, সব কিছুই আসলে এই আমাদের ছোট্ট পৃথিবীতে আসলে চলে এসেছে। সেটা নিয়ে আমরা এই দুই লেখকের সঙ্গে কথা বলবো। শুরুতেই আমি মোজাফফর হোসেনের কাছে আসতে চাই। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, যেটা আজকে আমাদের বিষয়, যে ডিজিটাল যুগের সাহিত্য, আসলে কি ডিজিটাল যুগের সাহিত্য আর সেই তালপাতার যুগের সাহিত্য দুটির মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে? না, আমি বলবো যে যদি পার্থক্য কিছু ক্ষেত্রে থাকেই, কিন্তু আমি এই সম্ভাবনাটাকে আরো অসীম হিসেবে দেখতে চাই ডিজিটাল যুগে। কারণ তালপাতার একটা সীমাবদ্ধতা ছিল, আপনারা জানেন যে তখন নিশ্চয়ই হাজার হাজার পৃষ্ঠার একটা ম্যানুস্ক্রিপ্ট লেখা, এডিট করা এবং সেইটা ম্যাক্সিমাম রিডারদের কাছে পৌঁছানো, সব মিলিয়ে আমি বলবো যে সেটা একটা ওই সময়ের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি ছিল। স্টিল আমি এটা বলবো যে সীমাবদ্ধতা বলেও, যে আমরা যদি ভাবি একটা সময় তো ওরাল লিটারেচার ছিল এবং নিশ্চয়ই তখনও কিছু রক্ষণশীলতা ছিল। যখন লিখিত ব্যাপারটা আসলো, হয়তো অনেকেই আমার ধারণা করি মানুষের যে নেচার, কেউ না কেউ থাকবেন যে না, এতে সাহিত্যের মান ক্ষুণ্ণ হবে, অন্য একটা দিক হয়তো ক্ষুণ্ণ হবে, বাট ওইটা একটা বড় সম্ভাবনা ছিল। এবং তারই প্রোগ্রেস হতে হতে আজকে আমরা যে ইবুক রিডার বা আমরা ভার্চুয়াল রিডার যা জানার মাধ্যমে যে এসছে সাহিত্য, আমার মনে হয় এটা একটা নতুন যুগের সম্ভাবনা এবং এই সম্ভাবনার ইতিবাচক দিকটা আমি দেখি। আর এক অর্থে লেখার দিক দিয়েও আবার আপনি যদি চিন্তা করেন, গ্লোবালি একটা কর্নার থেকে আরেক কর্নারে রিচ করছে এবং স্পেস কিন্তু কারো লাগছে না। আপনার এখন লাইব্রেরিতে আমরা যারা নাগরিক জীবন যাপন করি, আমরা 500-1000 বই হয়তো ধারণ করতে পারি, কিন্তু আমার কাছে তো এখন 50,000-1 লক্ষ বইও থাকতে পারে।
আর আরেকটা জায়গা থাকে যেটা আমরা খুব সেন্সিয়ালি ভাবতে পারি পৃথিবীর গ্লোবাল জায়গা থেকে, দেখুন কাগজের যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হয় এটা কিন্তু পৃথিবীর এই পর্যায়ে এসে হিউজ পরিমাণ আপনার কিন্তু ম্যাটেরিয়ালস লাগে কাগজ তৈরি করতে গেলে। এবং বৃক্ষ নিধনও কিন্তু একটা বড় ব্যাপার ছিল, শুধু সপ্তাহ কাগজ শুধু মানে আমরা যে দেখি এখন রিসাইকেল দিয়ে তৈরি করা হয় না, কাগজ কিন্তু এখন স্টিল কিন্তু কোনো ম্যাটেরিয়ালস তৈরি ব্যবহার করা হয়। তো আমার মনে হয় পৃথিবীর এটাও একটা বড় ব্যাপার যে প্রয়োজন যেহেতু বেড়ে গেছে, ফলে যদি আমরা অল্টারনেটিভ ওয়ে আউট এই যে গুলো করতে পারি তাতে আমার মনে হয় যে গুড ফর আস। এটা আমাদের নিশ্চয়ই মানে এবং পরিবেশের যে কথাটি বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে কাগজ আর হয়তো আমাদের লাগবে না একটা সময় যেয়ে, আবার হাতের মোবাইলে একটা লাইব্রেরি নিয়ে ঘুরে বেড়ানো, বাড়িতে আর লাইব্রেরি করার দরকার নেই, বা লাইব্রেরিতে যেও হয়তো এক সময় আর পড়তে হবে না, সেরকম একটি সময়ের মধ্যে দিয়ে আমরা হাঁটা শুরু করেছি। কিন্তু আমার কাছে একটি প্রশ্ন আছে যে যাদের কাছে এখন পর্যন্ত এই ডিজিটাল যুগে যে মোবাইল ফোনটি হাতে পৌঁছেনি বা পৌঁছানোর সেই ব্যবস্থাটি নেই, তারা আসলে কিভাবে পড়বে? তাদের জন্য নিশ্চয়ই সেই পরিবেশ নিধনই বলি, পরিবেশ নিধন দিয়েই যে কাগজটি আসলে আবিষ্কার হচ্ছে, সেই কাগজের মুদ্রণ থেকে শুরু করে যেই বইটি আবিষ্কার হচ্ছে বা বইটি প্রকাশ হচ্ছে, সেটি পড়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকছেও না। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে ডিজিটাল মুদ্রণ এবং বই প্রকাশ, এই দুটোর মধ্যে সমন্বয় বা ডিজিটাল বই প্রকাশের মধ্যে কি কি সমস্যাও রয়েছে সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমি শুরুতেই বলছি যে বৃক্ষ নিধন নামক যে শব্দটি ব্যবহার করা হয় বই প্রকাশের ক্ষেত্রে, এটা খুবই আপত্তিকর একটি শব্দ। পৃথিবীতে এত বেশি ধ্বংসযজ্ঞ চলছে মানব সভ্যতার চেয়ার এবং খাট বানানোর জন্য এবং অন্যান্য অনুষঙ্গ আসবাবপত্র তৈরি করার জন্য যে পরিমাণ বৃক্ষ নিধন করে তা নিয়ে কেউ একটা কথা বলে না, কোনো লেখক বলে না, কোনো পরিবেশবিদ বলে না, কেউ কিছু বলে না। যখনই একটা বই প্রকাশের কথা আসে তখন বলে যে বই বৃক্ষ নিধন হচ্ছে, বই পরিবেশ রক্ষা করুন। শুধুমাত্র বই প্রকাশের জন্য পরিবেশ রক্ষা করতে হবে আমাদেরকে, আর কোনো কারণ নাই। রেল কোম্পানি যে রেলের নিচে যে স্লিপার দিচ্ছে, কাঠ দিচ্ছে, সেটা কিন্তু গাছ। আমরা যে সোফায় বসছি সেটাও গাছ, আমরা যে খাটে শুইতেছি সেটাও গাছ। নানা আনুষঙ্গিক কাজে কিন্তু আমরা গাছকে ব্যবহার করছি। কারেন্টের যে পিলার দেওয়া হচ্ছে সেটাও কিন্তু গাছ। ইদানিং হয়তো সিমেন্ট এসেছে। শুধুমাত্র বইয়ের ক্ষেত্রে বৃক্ষ নিধন এটা খুবই আপত্তিকর শব্দ, এই শব্দ আমি কখনোই ব্যবহার করি না, এক নম্বর। আর আমি 2 শতাব্দীর সন্তান, 2 শতাব্দীর আমি 80 সালে জন্মগ্রহণ করেছি, গত শতাব্দীতে। এই শতাব্দীতে আমি মানে পড়ালেখা করছি, বেঁচে আছি এখনো পর্যন্ত। এই শতাব্দীর মাঝামাঝি শুরুর দিকে এসে আমরা এই ডিজিটাল সময়ের মুখোমুখি হয়েছি। আমার কাছে কখনোই মনে হয় না যে ডিজিটাল বই আমি পড়ি। আমার মোবাইলে অনেক পিডিএফ বই, গুগলে সার্চ দিলে অনেক দুর্লভ বই পুস্তক আসে। আমি কখনোই ডাউনলোড করে বইটা পড়ার প্রতি আগ্রহ আমার তৈরি হয় না, কারণ আমি মনে করি যখন কোনো একটা বইয়ের প্রয়োজন হয় পড়ি, আমি সেটাকে লাল কালির দাগ দিই, আমি সেটা মোবাইলে দিতে পারি না। আপনি বলতে পারেন না এখন তো মোবাইলে দাগ দেওয়ার সিস্টেম এসে গেছে, হ্যাঁ, তো সেটা কৃত্রিম। আমি যখন বইতে দাগ দিচ্ছি সেটাকে কৃত্রিম মনে হয় না। আবার যখন আমার সেলফে বই সাজানো আছে, মার্কেজের বই, জোলার বই, হেমিংওয়ের বই, ওরহান পামুকের বই, রবীন্দ্রনাথের বই, নজরুল, তলস্টয়, দস্তয়েভস্কির বই সাজানো আছে, আমি যখন বইগুলো দেখছি আমার মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি হয়, আমাকেও তাদের মতো করে লিখতে হবে, কিংবা তাদেরকে ছাড়িয়ে ভালো কিছু লিখতে হবে। আমার মধ্যে কিন্তু ওই সাজানো বইটা অনুপ্রেরণা তৈরি করছে, যে অনুপ্রেরণা ডিজিটাল বই, যেটা আমার মোবাইলের মধ্যে লুকায়িত কিংবা আমার কম্পিউটারের মধ্যে লুকায়িত সুপ্ত অবস্থা আছে, সে অনুপ্রেরণা আমাকে দেয় না। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো আমি যদি এই শতাব্দীতে জন্মগ্রহণ করতাম, যদি আমি 00 দশকের মানুষ হতাম, হয়তো আমাকে সেই ডিজিটাল বই টানতো, কিন্তু এখনো পর্যন্ত আমাকে ডিজিটাল বই টানবে না। সম্ভবত যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমাকে ডিজিটাল বই টানবে না, কারণ আমি ক্লাসিক মানুষ। পৃথিবীতে কোনো জিনিস ক্লাসিক চিরায়ত যে মাধ্যম, সেই মাধ্যমটা থেকে যাওয়ার প্রয়োজন সাহিত্যের স্বার্থে, শিল্পের স্বার্থে, বইয়ের স্বার্থে, সামগ্রিক জ্ঞানের স্বার্থে। এত বড় বই মেলা, ধরুন বই নাই, এখানে ডিজিটাল, আসেন পর্দা দিয়ে বই বিক্রি হবে, একটা মানুষ এখানে আসছে না, কারণ সে বই মেলা বাসায় বসে বইটা সে কম্পিউটার সফটওয়্যার দিয়ে ডাউনলোড করে ফেলবে। বই মেলার প্রয়োজন হতো না। আমরা এই ধরনের কখনোই দুঃস্বপ্নেও ভাবি না যে বই মেলা থাকবে না, ডিজিটাল বই থাকবে। আমাদের
কোনো বই আমাদের হাতে থাকবে না, না মানে এটা একদমই অসম্ভব। একদমই মানে বইমেলায় বসে তো এটা আসলে ভাবাই ভাবাই অসম্ভব ভাবাই ব্যাপার। যায় না। এবং আমি আপনাকে কিন্তু সেটাই বলছিলাম হ্যাঁ। যে যারা মুঠোফোন আসলে ব্যবহার করেন না বই পড়ার ক্ষেত্রে, এবং আসলে যারা বই কিনতে কিনতে যাদের অভ্যাস হয়ে গেছে, বইটা চোখের সামনে দেখলেও যাদের একটা স্বস্তি ভাব হয়, তারা কিন্তু এই ডিজিটালের সাহিত্য নিয়ে আসলে মানে এতটা ভাবনা বইয়ের পাতা ছুঁয়ে বইয়ের ঘ্রাণটা নিয়ে একটা বই পড়ার যে আবেদন সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে হয়তো হয় না। আমরাও 2 শতাব্দীর মানুষ বা সক্রিয় মানে আপনাকে আসলে যেটি বলতে চাই আপনি আরেক শতাব্দীও দেখবেন, সেই প্রার্থনা করি। আমি জানি না তখন যে আপনি কি বলবেন পরের শতাব্দীতে যে, কিন্তু এখন আসলে যেটা বলতে চাই আসলে আমরা চাই বা না চাই যুগ তো পাল্টাচ্ছে, সেই গুহায় দেয়ালে লেখা থেকে শুরু করে সেটা থেকে পরিবর্তিত হয়ে গাছের পাতায় বাকলে তারপরে মুদ্রণে, এখন সেটার থেকে ডিজিটাল, এই যে পরিবর্তন তো আমরা চাই বা না চাই আসলে হয়েই যাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটি যেখানে মানে পদ্ধতি যাই হোক না কেন, যদি এবার আমরা সাহিত্যের স্বাদটাকে মানে আস্বাদন করতে চাই, তাহলে আসলে আমাদের সাহিত্যের যে মান সেটিকে তো আসলে ধরে রাখতে হবে। তো বিষয়টা কি এরকম হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে সাহিত্য চলে যাওয়ার কারণে সাহিত্যর মানের কোনো হেরফের হচ্ছে নাকি এটি বাড়ছে বা কমছে, মানে আসলে কি হচ্ছে? আমার কাছে মনে হয় যে এইটা ডিজিটাল বুক আর আমাদের যে প্রিন্টেড বুক, এটা কোনো অ্যান্টাগনিজম সম্পর্ক নেই, বৈপরীত্য নাই। কারণ এটা পরিপূরক। ওই যে বললাম যে আমি যদি চিন্তা করি যে আমার কাছে যে বইটা নাই, কথা সাথে সক্রিয় রহমান বললেন, তিনি একেবারে খারিজ করে দিলেন, আমি খারিজ করার পক্ষে না। দেখবেন এখানে কিছু স্টল আছে যারা অডিও বুক বিক্রি করছে বা প্রদর্শন করছে, আবার কিছু আছে হয়তো ইবুকের তারা প্রচারণা চালাচ্ছে। তার মানে এটা আমি বলি যে সাইড বাই সাইড যাবে। কারণ আমার একটা বই লন্ডনের একজন পাঠক এই মুহূর্তে পড়তে চাই 21শে বইমেলায়, তিনি তো আসতে পারবেন না, ফলে এটা একটা নতুন এভিনিউ খুলে দিয়েছে। ফলে এইটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। আর আপনি যেটা বললেন মানের প্রশ্ন, সেটা আমি ওইভাবে ভাবি না। কারণ যে মানের লেখক, তিনি প্রিন্টেড লিখুক বা তিনি যদি আমাদের ধরুন ভার্চুয়ালি লিখুক, দেখবেন অনেকে আছে ফেসবুকেই সাহিত্য চর্চা করে, তার বই হয় কিন্তু তার মূল প্ল্যাটফর্ম কিন্তু পত্রপত্রিকা না। আমাদের জেনারেশন কিন্তু আমরা উঠে এসেছি বাংলাদেশ লিটল ম্যাগাজিন সাহিত্য চর্চা করে, লেটার অন আমরা হয়তো ডেইলিতে সাহিত্য চর্চা করছি, গল্প লিখছি, কবিতা লিখছি, কিন্তু এখন ফেসবুকে লিখছেন। এখন তার মানে যিনি ফেসবুকে লিখছেন তিনি সবসময় খারাপ লিখবেন তা না, ফেসবুকে 10 জন লিখলে 10 রকম লিখছেন। তার মানে আমাদের ফোকাসটা অন্য জায়গায়, যে লেখক তৈরি হবেন কিভাবে, সেইটা কোন প্ল্যাটফর্মে প্রকাশ করবেন, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। তো সেই জায়গাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল প্ল্যাটফর্ম আপনাকে যেতেই হবে টুডে অর টুমরো। আপনি বললেন যে কেভ পেইন্টিং, ওইটা একটা সময় ছিল, এখন নিশ্চয়ই নাই। তালপাতায় লেখার প্রসেস নাই। তো আলটিমেটলি এইটা হচ্ছে আসবেই আমাদের নেক্সট জেনারেশন। তারা রবীন্দ্রনাথের সমগ্র ঘরে রাখতে পারবে না, রাখার প্রয়োজন হবে না, কারণ তারা মুভিং, ধরুন আপনি একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, আপনি ছোট্ট একটা বই বের করে ট্যাব বের করে পড়ছেন। এবং যে মার্কের কথা বললেন, এগুলো তো অভ্যস্ততার ব্যাপার। আমি যদি অভ্যস্ত হই, তখন আমার কাছে কিন্তু ওই প্ল্যাটফর্মটাই কিন্তু আমাকে ওই স্বাদটা দিবে। তো আমি মনে করি যে এই জায়গাতে আমরা পিছিয়ে আছি, রাদার দেন এই প্রিন্টেড বুকের থেকে। আমি বলবো এটা আমাদের যাওয়া উচিত। এটা নতুন একটা ইন্ডাস্ট্রি, সেইখানে একটা ইন্ডাস্ট্রি হিসেবে আসলে কিছু মানুষ কাজও করবেন ওখানে। এবং আমাদের বইগুলো যদি 500 কপি প্রিন্ট হয়, দেখা যাবে 50,000 ডিজিটাল বুক আরও মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। তো আমি দুটোকে আলাদা করি না, একসঙ্গে একে অপরের পরিপূরক হিসেবে আমরা ভাবতে পারি। একে অনেক মানে অপরের পরিপূরক নিঃসন্দেহে, কিন্তু একটা প্রশ্ন আবার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসার ফলে ডিজিটালের মানে ডিজিটাল যুগে আমরা মোবাইল বলি, ইন্টারনেট বলি, মানে কম্পিউটার বলি, আমরা সেখানে শুধুমাত্র যে বই পড়ছি তা না, এবং এত ধরনের মনোযোগ বিচ্ছিন্নতা আমরা দেখতে পাই। বই থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আমরা যাচ্ছি, বই পড়তে পড়তে কি অন্য কিছু দেখে ফেলবো কিনা আমরা, বা অন্যদিকে মনোযোগটা এত বেশি চলে যাচ্ছে, বই থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা, এটাও আসলে একটা বিষয়। ভাষা ভাষা যে ইউটিউব দেখছি আমরা, দেখুন ইউটিউব, ফেসবুক, অসংখ্য সক্রিয় নোমান, আমি আপনার কথা অবশ্যই শুনবো এবং এই বিষয়টি নিয়ে আসলে আমাদের আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন। তবে তার আগে দর্শক নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন।
প্রান্তে রয়েছে সুকন্যা। আমরা আজ আলাপ করছিলাম ডিজিটাল যুগে I have no instruction now. আমরা আসলে কথা বলছিলাম। এই বইমেলাতেই রয়েছে ই বুকের প্রচারণা, এই বইমেলাতেই রয়েছে অডিও বুকের প্রচারণা, এবং আমরা বিভিন্ন সময় ই বুক, অডিও বুক এগুলোর কথা তো শুনেই থাকি, এবং এগুলো যত দিন যাচ্ছে তত বেশি জনপ্রিয় হয়েছে। অনেকে এখন যে অডিও বুকে একটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, আবার অনেকে এখন কোথাও চলছেন, আগে হয়তো বইটা হাতে নিয়ে পড়তেন, এখন হয় মোবাইলে বই পড়ছেন, অথবা অনেকে আছেন যে বইতে কথাগুলো রয়েছে সেগুলো আসলে অডিও বুকে শুনছেন। এবং সেই আলাপটাই আসলে আজ আমরা করছিলাম যে এই যে বইমেলা, কত শত আয়োজন, এবং বইমেলার পাতায়, বইয়ের পাতায় যে আমরা ঘুরে যাই বইমেলায় এসে, তো ধীরে ধীরে যদি এই ডিজিটাল যুগ আমাদেরকে একদম দখল করে ফেলে, তখন এই মেলা এবং এই হাতে নেওয়া বইটা আমরা আর পাবো কিনা। সেই আলাপের একটা অংশই আসলে আমরা ছিলাম, আমাদের সঙ্গে যে অতিথিরা ছিলেন তাদেরকে নিয়ে আমরা বইমেলার সচেতন হন। আপনার কাছে আসলে তাহলে এটা একটা আরো নানা আমি সেটার মাধ্যমে সমস্ত এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আপনার খাদ্য দেওয়া হয়, দেওয়ার পরে মাছ মাংসের ছেড়ে দেওয়া হচ্ছে, মাঝখানে শাক দেওয়া হয়। আপনি এখন বই হচ্ছে যে শাকের মতো, বইয়ের পাঠক খুব বেশি না, 18 কোটি মানুষের দেশে সর্বোচ্চ আমি মনে করি না 50 বেশি থেকে বেশি হলে বই পড়ে। এখন বইটাকে ইউটিউব বইটা পড়বে কিনা, এটা এক ধরনের চ্যালেঞ্জ থেকে যায় যে আপনি যে দৃষ্টি প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী, তাদের জন্য অবশ্যই শ্রুতি যে বই আছে, অডিও বুক আছে, সেই বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। আমি যেহেতু এখনো সক্ষম, আমি দেখতে পাচ্ছি, আমার জন্য এখন প্রয়োজন নাই বলে মনে করি। আসলে আমরা তো আশাবাদী হতেই চাই, সেই আশাকে আপনি ব্যক্ত করতে চান কিনা? অর্থাৎ আমরা আসলে সবাই আশাবাদী। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। এবং দর্শক, আসলে যে কথাটি আমরা এতক্ষণ বলছিলাম যে এটা নিয়ে নানা ধরনের মত বিমত থাকতেই পারে, যারা এখনকার যুগের মানুষ বা কি বলি, কিংবা যারা কাল হয়তো জন্মালো যে শিশুকে, সেই শিশুকে 5 বছর পরে জানে কাগজের বই চাইতে হয়তো বা মোবাইলের যে বইটি আছে সেটি আসলে আনন্দ পাবে। তবে শিশু একটা সময়ই বলে দেবে কি হয় আসলে সামনের দিনগুলোতে। কিন্তু আমরা আসলে আপাতত আমাদের বইমেলা নিয়ে খুশি, এবং এই যে কাগজের বই রয়েছে সেটি নিয়ে আমরা ভীষণ খুশি। এবং আমরা যারা দীর্ঘদিন ধরে কাগজের বই পড়ে থাকি তারা আসলে যদি আইরিন রিয়াজি মান্নান এবং চীনের লোককাহিনী। এবং এই মুহূর্তে আমি রয়েছি কাকাতুয়া স্টলে। এটি ঐতিহ্যেরই একটি অংশ নিয়ে এই প্রকাশনী সংস্থাটি তৈরি হয়েছে, এবং বিশেষ করে ছোটদের আসলে বই নিয়ে তারা এবার বাংলা একাডেমির সৌজন্যে যে অমর 21শে বইমেলা সেখানে অংশ নিয়েছেন। একটু জানতে চাই যে অনেক রকমের বই দেখছি, কামরুন্নাহার দীপা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেলিনা হোসেন, খায়রুল আলম সবুজ, মোকাররম হোসেন, অনেক লেখকের বই আপনারা নিয়ে এসেছেন। এবং আপনারা বলছিলেন যে শিশু কিশোরদের যে এই বই তৈরি হচ্ছে সেটি আসলে বিভিন্ন ভাষায়, যেমন অনেক শিশুরাও আছে যে মাত্র বই পড়া শুরু করেছে বা অনেকে অক্ষর চেনা শিখেছে, তো তাদের জন্য আসলে এবারের মেলায় কি বই রেখেছেন? আমাদের এখানে একদম ছোট বাচ্চাদের জন্য এখানে সব বয়সের আছে, আপনি দেখতে পারবেন এখানে যে 3+, 10+,
6+ সব বয়সের বাচ্চাদের জন্য আছে। বাচ্চারা আমরা নর্মালি দেখি যে তারা ছবি দেখতে পছন্দ করে, বইগুলো যদি একটু আকর্ষণীয় হয়, অনেক রঙের ব্যবহার থাকে, তাহলে বাচ্চারা সেটা বেশি পছন্দ করে। এর জন্য আমাদের এখানে অনেকগুলো ছবির বই আছে, যেমন এখানে 7 সমুদ্রের প্রাণী দেখতে পাবেন। এখানে এগুলোর মাধ্যমে তারা হচ্ছে যে বিভিন্ন প্রাণী, সমুদ্রের প্রাণী তাদের সম্পর্কেও ধারণা পাবে। তাছাড়া তারা এগুলো দেখে অনেক হচ্ছে আগ্রহ প্রকাশ করে বা খুশি হয়, বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে পারে। এখানে ইংরেজি ভাষায় লেখা আছে, বাংলায় দেওয়া আছে, তারা এগুলোর মাধ্যমে শব্দ শিখতে পারে। তো এর মাধ্যমে আমাদের আরও আছে, এখানে ড্রয়িংয়ের বুকস আছে, তারপর হচ্ছে বিভিন্ন আকৃতি সম্পর্কে যেন জানতে পারে। এখানে আমাদের বইটা গোল নিয়ে, বইটা হচ্ছে ত্রিভুজ নিয়ে, এরকম হচ্ছে বিভিন্ন সিরিজের বই আমাদের আছে। মানে নানান রকম নানান ঢঙের আসলে বই আপনারা উপস্থাপন করছেন শিশু কিশোরদের জন্য। দর্শক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে প্রতি শুক্র এবং শনিবার শিশুদের জন্য আয়োজন করা হয়ে থাকে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা। ঠিক সকাল 11টা থেকে একদম রাত 9টা পর্যন্ত চলে এবং এখানে শিশু চত্বর এবং শিশু চত্বরের মধ্যে যে প্রকাশনা সংস্থাগুলো অংশ নিয়েছে তারা কিন্তু শিশুদের উপযোগী বইগুলোই এবার বইমেলায় নিয়ে এসেছে। এবং যেটি আমরা এটাও জানি যে অভিভাবকের হাত ধরে আসলে এই শিশু কিশোররা বইমেলায় আসছে, বই নেড়েচেড়ে দেখছে, পছন্দের সই বইও কিনছে এবং এর মাধ্যমেই কিন্তু বই পড়ার যে প্রচলন সেটাও কিন্তু বিকশিত হচ্ছে শিশুদের মধ্যে। এরই সাথে আমি আরেকজন লেখকের সঙ্গে ছোট্ট করে একটু কথা বলবো। বইমেলায় আপনার এবার বই আসছে, আমরা জানতে পেরেছি। কি বই আসছে? প্রিয় দুরাগত। কি বিষয়, কি নিয়ে এসেছে? হচ্ছে স্কুল, কলেজ এবং ভার্সিটিতে ফেলে আসা দিনগুলো যে সবাই একটা প্রেমে ওখানে আবদ্ধ হয়ে যায়, ভালো লাগার একটা জায়গা থেকে সৃষ্টি হয় ভালোবাসা। তো অনেকেই সেই ভালোবাসার মানুষটাকে পায়, অনেকে পায় না। তো যে এই ধরনের যে টাচিং যে অনুভূতি, যে বিরহ বেদনার আকুতি সেটি নিয়েই এবারে সব। আমরা থাকুন আপনি আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই আপনার বই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে বইমেলা থেকে অংশ নেবেন নয়ন বড়ুয়া জয়। জানবো সেখানকার পরিস্থিতি, সেখানকার বিষয়ভিত্তিক বই নিয়ে আমরা তার কাছ থেকে শুনবো। জয়। ধন্যবাদ সুকন্যা আপনাকে। আপনি যথার্থই বলছেন যে ঢাকার মতো চট্টগ্রামেও কোনো কমতি নেই এবার বই মেলায়। আমরা দেখছি 26 দিনের যে বই মেলা আজকে 4র্থ দিন চলছে। তো 4র্থ দিনেও কিন্তু আসলে যারা বই প্রেমী আছে তাদের ভিড় কিন্তু আমরা দেখছি যত সময় গড়াচ্ছে তত কিন্তু অনেকটা বেড়েছে। তো স্টল রয়েছে এখানে 140টি মতো স্টল রয়েছে এবার। এখানে নামি এমনকি এখানে বিভিন্ন বড় বড় লেখকদের বই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার কারণে যারা এখানে দর্শনার্থী আছেন মেলায় তাদের কিন্তু অনেকটা আকর্ষণ বেড়েছে। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বই মেলার আকর্ষণ আরও বাড়াতে যারা বই আছে, একই সাথে দর্শনার্থীদের যে আগ্রহ আরও বাড়ানোর জন্য আমরা দেখছি কর্পোরেশন এবার এখানে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেখতে পাচ্ছেন বই মেলাকে ঘিরে। তার কারণে দর্শনার্থী যারা আছে তারা কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপভোগ করতে পারছেন। তো বই মেলায় দর্শনার্থী যারা এসেছেন তারাই কিন্তু নানা রকমের বই পেয়েছেন। একই সাথে আমরা দেখছি এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। সব মিলে বলা যায় যে বই উৎসব এখানে জমে উঠেছে। তবে আরও কিছুদিন সময় আছে, তার কারণে কিন্তু এখানে যারা বই নিতে এসেছেন তারা কিন্তু আমরা দেখছি বইমেলার পাশাপাশি চট্টগ্রামের বইমেলার খবরও প্রতিদিনই জানাতে চাই দর্শক আপনাদেরকে। এই বইমেলা প্রতিদিন ঠিক 4:30টায় হবে বইমেলা প্রতিদিন আয়োজন। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। এই বই আসলে কাগজের পাতাই হোক ডিজিটাল প্ল্যাটফর্মে হোক, আসলে যেখানেই বই থাকুক না কেন, বইয়ের যে মূল ভাব সেটি আসলে মুখ্য এবং সেই সাহিত্যের যে গুণমান সেটি যেন আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারি, উপভোগ করতে পারি, সেই প্রত্যাশাই আসলে আমাদের থাকবে। প্ল্যাটফর্মটি যাই হোক না কেন, এই ডিজিটাল যুগের সাহিত্য এই বিষয় নিয়ে আজ আমরা আলাপ করছিলাম শুরু থেকে, সেই বিষয় নিয়ে আজ আসলে শেষ করতে চাই।
থাকুক কিংবা আমাদের এই বইমেলার মধ্যে কাগজের বই অমর থাকুক এবং বই অমর থাকবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি বাংলা লিঙ্কের বইমেলা প্রতিদিন অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।